বেশ কয়েক সপ্তাহ বিরতির পর আবার আমি শুরু করতে যাচ্ছি নতুন গল্প। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি গত কয়েক সপ্তাহ আপনাদেরকে কোনো গল্প পড়ে শোনাতে পারিনি। এটার একটা কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অফিসিয়াল কাজ, আমার পার্সোনাল লাইফ সব মিলে আসলে লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই কারণে আসলে গত কয়েক সপ্তাহ আপনাদেরকে কোনো গল্প উপহার দিতে পারিনি। এনিওয়েজ, আম যেহেতু ব্রেকের পরে আসছি, আমার মনে হয় যে অনেক দিন যাবৎ একটা সিরিজ থেকে কয়েকটা গল্প পড়ার অনুরোধ ছিল। এর মধ্যে ওয়েস্টার্ন সিরিজের একটা গল্প পড়ব বলে ভাবছিলাম। আজকে শুরু করছি কাজী মাইমুর হোসেনের শেষ জংশন গল্পটি। শেষ জংশন গল্পটি প্রকাশ করা হয় সেবা প্রকাশনী থেকে ২০০১ সালে। চলুন শুরু করি আজকে প্রথম পর্ব। রাত নেমেছে। পাথর আর কাঠের বলিষ্ঠ কালো কাঁধ বের করে আছে বার্নটা। ওয়াগন আর কাকবোর্ডের চাকার তলায় অত্যাচারিত ধুলোময় উঠানে ঘোড়ার পিঠে বসে আছে তিনজন লোক। তিনজনই চিন্তামগ্ন। ওদের মাথার উপর ঝুলে আছে ওক কাঠের ভারী একটা বিম। ওটার সাহায্যে বার্নের দোতলার গুদামে খড় তোলা হতো। 1 সপ্তাহ হয়নি ওটাতে ঝুলিয়ে মারা হয়েছে পশ্চিমের কঠোরতম শেরিফ জন ওয়েনকে। এখন ওই বার্নটাই শুধু আছে উইলকার রবিন্সের ঘোড়ার খামারের। বাড়িটা পুড়ে গেছে। একটা কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে শুধু পুরা কাঠ কয়লা। মাটিতে পড়েছিল যে কয়লার গুঁড়ো, গত কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ধুয়ে গেছে। উইলকার রবিন্স ছিল শেরিফের বন্ধু। তিক্ত চোখে ব্যানন চেয়ে আছে পুরা বাড়িটার দিকে। লম্বা লোক সে, মেদহীন শরীর, চৌড়া কাঁধ। অভিজ্ঞ কেউ একবার চোখ বোলালে বলে দিতে পারবে ঘোড়ায় চড়ে বেশিরভাগ সময় কাটায় সে। জীবনের প্রতি মায়াটা তার একটু কম। বয়স তার ২৮। সেই কৈশোর থেকে প্রকৃতি তার নিষ্ঠুর অথচ সভ্য সমাজের বিরুদ্ধে লড়ে আজও বেঁচে আছে। প্রায় সবসময় বিপদের মাঝে তিনজনকে জড়িয়ে রেখেছে। মানুষটাই এমন যে একটা বিপদ কাটতে না কাটতেই আর একটা বিপদে জড়িয়ে পড়ে। এখনো বিপদের দিকে ছুটে চলেছে রক বেনন। ব্যক্তিগত কারণে বিপদের মুখোমুখি হতে এসেছে। ও এদিকে আসবে জানানোয় ইউএস মার্শাল অফিস থেকেও ওকে অনুরোধ করা হয়েছে এদিকে কি চলেছে জেনে নিয়ে যোগাযোগ করতে। প্রয়োজনে ইউএস মার্শালরা আসবে শান্তি রক্ষা করতে। পানিতে ভেজা চুপসানো সিগারে একটা শেষ টান দিল রক বেনন। তারপর টুকরোটা ছুঁড়ে দিল পুরা বাড়ি লক্ষ্য করে। এখন থেকে আলাদা হয়ে যাব আমরা। আগে তুমি যাবে, জেমস পূব দিকে ঘুরে শহরে ঢুকবে। সময় নেবে পৌঁছাতে। পেকসো বারে থাকবে, ওখানে তোমার সঙ্গে দেখা করব আমি। জেমস ওয়েনও দীর্ঘদেহী, তবে দেহের গড়ন চিকন। চোখ দুটো নেশাখুরদের মতো ঢুলু ঢুলু। আস্তে করে মাথা দোলালো। স্যাডলে বসে আছে শরীর ঢিল দিয়ে। ঠোঁটে ঝুলছে সরু একটা সিগার। ওটা জ্বলেনি এখনো সে। ধোঁয়া নয়, তামাকের কড়া স্বাদটা তার পছন্দ। বয়স তার প্রায় ৩০ ছুঁই ছুঁই। চোখে শীতল দৃষ্টি, দাড়িগুলো ধূসর, কোমরে ঝুলছে একটা 6 গান। হোলস্টারটা ফিতে দিয়ে উরুর সঙ্গে বাঁধা। ঘোড়া রাখার করালের পাশ দিয়ে যে রেলটা গেছে সেটা মনোযোগ দিয়ে দেখল জেমস ওয়েন। রাত। ছায়াময় এখন বিশ্ব নিচু। টিলা শাড়ির সামনে ফুলটন শহরের বাতি আবছাভাবে দেখে যাচ্ছে, মিটমিট করে জ্বলছে। হাতের ইশারায় বিদায় নিয়ে নীলচে কালো ঘোড়াটার পেটে স্পার ছোঁয়ালো জেমস ওয়েন। ধীরগতিতে ফুলটনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। লোকটা রেল লাইনের কাছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল ব্যানন। তারপর এগোলো ফুলটনের দিকে। খরবকায় সঙ্গীকে বলল, ওর জন্য ২০ মিনিট অপেক্ষা করব আমরা। ২০ মিনিট পর দক্ষিণে ট্রেইল ধরবে তুমি, মার্টিন। আগে যেখানে বললাম সেখানে দেখা হবে আমাদের। আস্তে করে নট করল মার্টিন হেড। ছোটখাটো মানুষে, বাদামি চুলগুলো পাতলা হয়ে গেছে বয়সের কারণে। বয়স প্রায় ৫০।
কিন্তু দেখায় আরও অনেক বেশি। লোকটার গান বেল্ট পরেনি, কিন্তু পশ্চিমে খুব কম লোকই আছে যে তাকে ড্রতে হারাতে পারবে। শোল্ডার হোলস্টারের একটা স্মিথ অ্যান্ড ওয়েন্স .38 রাখে সে। মার্টিন হ্যাড একজন প্রাক্তন রেঞ্জার। ক্যানসাস থেকে এসেছে সে এই লোন্স অঞ্চলে। স্বল্পভাষী লোক, তবুও কথায় কথায় বলেছে সে আসলে একজন ডেন্টিস্ট ছিল। স্যাডল ক্যাস্টলের সঙ্গে বাঁধা কালো ব্যাগে দন্তচিকিৎসার যন্ত্রপাতি তার সব সময় থাকে। তবে রক ব্যানন কখনো তাকে চিকিৎসা করতে দেখেনি। তাসে মার্টিন হেডের হাত ভালো, বিশেষ করে পোকারে। অস্ত্রের হাতও দুর্দান্ত। কখনো তার মাথায় কি চলছে তার চেহারা দেখে বোঝার উপায় নেই। আচার আচরণে সে ভদ্র, মৃদুভাষী, তবে রাগ তার প্রচণ্ড। বিপক্ষকে সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করতে পারে। 1 বছরেরও কম সময়ে রেঞ্জার ছিল সে। লারেডোতে একজন লোককে সে খুন করেছিল তার প্রেমিকার কারণে। তারপর নিজেই রেঞ্জার হেডকোয়ার্টারে রেজিগনেশন লেটার পাঠিয়ে দেয়। মার্টিন এখন গম্ভীর হয়ে বসে আছে ঘোড়ার পিঠে। দেখছে অপসৃয়মান জেমস ওয়েনকে। রক ব্যাননের দিকে না তাকিয়ে বলল, কিসের বিরুদ্ধে দাঁড়াতে হবে সেটা জানো তো ব্যানন? আস্তে করে মাথা দোলালো ব্যানন। নিচু গলায় বলল, টেক্সাসের সবচেয়ে হিংস্র দল ওরা। ব্ল্যাকজ্যাক স্মিথ? তিক্ত স্বরে বলল মার্টিন। জনসন কাউন্ট্রি যুদ্ধে 4 জনকে খুন করেছে। ম্যান্টোনায় ভেড়া নিয়ে যে গোলমাল চলছিল সেখানে মেরেছে 3 জনকে। আর পাড়া তাকে ডজ সিটিতে আমন্ত্রণ জানিয়েছিল। ব্ল্যাক জন স্মিথ যেদিন হেবিলিয়নে পৌঁছালো সেদিন ব্যাট ম্যাস্টারসন শহর ছেড়ে চলে গেছে। বোঝো ব্ল্যাকজন কতটা শক্ত লোক। কোনো মন্তব্য করল না ব্যানন। তাকিয়ে আছে বেটে এক সারি টিলার কোলে বসে থাকা ফুলটন শহরের দিকে। ব্ল্যাকজ্যাক স্মিথের কথা ভাবছে না ও, ভাবছে ইউএস মার্শাল রেনিয়ারের কথা। ওয়েনের মৃত্যু তদন্ত করতে এসেছিল লোকটা। 2 দিন পর একটা সরু অন্ধকার গলিতে তার উপর হয়ে পড়ে থাকা লাশটা পাওয়া যায়। পিঠে 2 বার গুলি করে হত্যা করা হয়েছে তাকে। ব্যাননকে নিশ্চুপ দেখে স্যাডলে নড়ে চড়ে বসল মার্টিন হেড। তিক্ততার কারণে ঠোঁটের দুকোণে বেঁকে গেল। ব্ল্যাকজ্যাক যাদের জুটিয়েছে তারাও কম বদমাশ নয়। শহরটা তো দখল করেছেই, ওরাই চালাচ্ছে। জন ওয়েন ওদের দমাতে গিয়েছিল, ফলাফল ওরই দড়ি ব্যবহার করে ওকে ঝুলিয়ে দিয়েছে ব্ল্যাক জন স্মিথ। কারা শেরিফকে খুন করেছে, কারা ইউএস মার্শালকে হত্যা করেছে তা সবাই জানে, কিন্তু কোনো প্রমাণ নেই। ফুলটনে এখন আইন বলতে কিচ্ছু নেই, ব্ল্যাকজ্যাক স্মিথের নিজের তৈরি আইন ছাড়া। কথাগুলো যেন ব্যাননকে ছোঁয়নি। চুপ করে আছে ও। ওর স্বস্তির সঙ্গে স্যাডলে বসে নড়ছে, দীর্ঘশ্বাস ফেলল। ব্যাপারটা শুধু শহর দখল নয়, আসলে রেল রোডের বড় সাহেব লং নেকার যে লাইনটা মরুভূমির উপর দিয়ে নিয়ে যেতে চাইছে সেটাতেই সম্ভবত মূল সমস্যা। অনেক মানুষ তাদের সর্বস্ব ঢেলেছে লং নেকারের পরিকল্পনায়। ক্রিশ্চান ট্রিপ থেকে ব্ল্যাক ওয়েল পর্যন্ত লং নেকারকে লাইন নিতেই হবে, না হলে লং নেকার আর তার রেল কোম্পানির ভরাডুবে হবে। অন্ধকারচ্ছন্ন পাহাড়ের দিক থেকে ঘুরে এলো মার্টিন হেডের দৃষ্টি। লং নেকার ট্রেক বসাতে পারবে না ব্যানন, পারবে না, কারণ ব্ল্যাকজ্যাক তাকে লাইন বসাতে দেবে না। মার্টিন হেডের দিকে চোখে কৌতূহল নিয়ে তাকালো ব্যানন। এই যদি তোমার মনোভাব হয় তাহলে তুমি এখানে কেন হেড? শীতল চোখে ব্যাননকে দেখল মার্টিন হেড, যেন অনেক দূরের কোনো কিছু দেখছে। ভঙ্গিটা এমন যে সে যেন একটা কচ্ছপ বিপদের আশঙ্কায় খোলের ভেতর মাথা ঢুকিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর মুখ খুলল সে। আমার কিছু হারাবার নেই, তাছাড়া জেমস ওয়েনকে আমি পছন্দ করি। আমি চাই ভাই হত্যার প্রতিশোধ নিতে পারুক ও। কথা আরও বলার ছিল, কিন্তু চেপে গেছে মার্টিন। বলবে কিনা চিন্তা করছে। টের পেল ব্যানন। মার্টিন হেডের চলার পথ প্রায় শেষ হয়ে গেছে। রেঞ্জারের ব্যাজ ফিরিয়ে দেবার পর 2 বার হার্ট অ্যাটাক হয়েছে তার। শেষবার ডাক্তার তাকে সতর্ক করে দিয়েছে,
পরের বার বাজবে না, সাবধানে চলাফেরা করো, বছর 2 হয়তো টিকে যেতে পারবে। মৃত্যু চিন্তায় অস্থির হয়ে নেই মার্টিন। ব্ল্যাকজ্যাকের অস্ত্রের ভয়েও সে পায় না। একটু আগে যে লোকটা ওদের ছেড়ে শহরের দিকে গেল, সে ভাবছে তার কথা। ব্যাননকে জেমস ওয়েনের মিথ্যে পরিচয় দিয়েছে সে। ব্যাপারটা তার নিজেরই পছন্দ হচ্ছে না। তুমি কেন এখানে ব্যানন? পাল্টা প্রশ্ন করল সে। শহরের দিকে যাওয়া রেল লাইনের উপর ব্যাননের নজর। প্রশ্নটা শুনে ওর মনে হলো এই রেল লাইনের শেষ যেমন সে দেখতে পাচ্ছে না, ঠিক তেমনি করে ওর জীবন কোথায় গিয়ে শেষ হবে সেটাও সে জানে না। পশ্চিমের শত শত শহরের টুকরো স্মৃতি দোলা দেয় মনে, কোথাও ঠাঁই মেলেনি। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল জন ওয়েন। একসময় একসঙ্গে কাজ করতাম আমরা। জানতাম না ওর কোনো ছোট ভাই আছে। হয়তো বলার প্রয়োজন মনে করেনি জন ওয়েন। শ্রাক করল মার্টিন। সেও আউটলো ছিল। আউটলো ঘোষিত হবার আগেই জন সরে যায়, পরে আইনের লোক হয়। ইউএস মার্শালদের অফিসে কত দিতে হচ্ছে তোমাকে? আপাতত মাসে $100। রহস্য উদ্ঘাটন করতে পারলে বোনাস $500। জন ওয়েনের ব্যাপারে ওদের আগ্রহ ততটা নেই যতটা মৃত ইউএস মার্শালের ব্যাপারে আছে। মাসে $100? হাসল মার্টিন হেড। আমি অন্তত ডজনখানেক লোককে চিনি যারা তোমাকে মাসে $500 চাকরিতে রাখতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে। শ্রাক করল ব্যানন। টাকা যাদের দরকার বা টাকা দিয়ে যা কেনা যায় সেসবের প্রতি যারা আসক্ত তাদের দলে নেই সে যা চায় সেটা টাকা দিয়ে কেনা যায় না। তিক্ত একটা চিন্তা এলো ব্যাননের মাথায়। ও যা চায় শান্তি, সেটা পশ্চিমে কেনা যায় শুধু তপ্ত শিশে দিয়েই। নীরবেই থাকল ব্যানন। মার্টিন হেডকে ভালো মতো চেনে না ও, যে মনের কথা মুখে বলতে যাবে। ব্যাননকে নিশ্চুপ দেখে মার্টিন হেড কথা বাড়াল না, বলল, প্যাকোস বারে দেখা হবে ব্যানন। খরবকায় লোকটাকে বাঁক দিতে দেখল ব্যানন। ভোরের আলো ফুটতে অনেক দেরি, আকাশে মেঘ আছে, কাজে রাতটা তেমন ছায়া ছায়া। সেই ছায়ার ভেতরে চলে গেল মার্টিন হেড। একটু পরেই তাকে আর দেখা গেল না। দক্ষিণ দিক দিয়ে শহরে ঢুকবে লোকটা। স্যাডলে নিথর হয়ে বসে ভাবল ব্যানন, টেক্সাসের কুখ্যাত খনি বদমাশগুলো সব ফুলটনে এসে হাজির হয়েছে, অথচ তারা আউটল নয়। রেলরোড শহরটা দখল করেছে তারা। লংনেকারের ডেজার্ট লাইনের 12টা বাজাচ্ছে, কিন্তু কেউ সাক্ষ্য দেবে না। হাতে খুব ভালো তাস আছে ব্ল্যাকজ্যাকের। ফুলটন শহরে বা ক্রিসেন্ট ঝুপে ভরা রুক্ষ প্রান্তরের কোথাও লংনেকারের মেয়ে এবং স্ত্রীকে জুম্মি করে রেখেছে ব্ল্যাকজ্যাক। টেক্সাসে অন্তত প্রভাবশালী লোক লংনেকার। জীবন শুরু করেছিল সে মোষে টানা গাড়ির চালক হিসেবে, তারপর হয় ক্ষুদ্র ব্যবসায়ী। রেলগাড়ির চল হওয়ার সঙ্গে সঙ্গে চট করে সরে আসে সে রেল ব্যবসাতে। তবে একা দায়িত্ব নিয়ে এই প্রথম সে কাজ করছে। ডেজার্ট লাইন তার সারা জীবনের স্বপ্ন। সম্ভবত ডেজার্ট লাইনে রেল ব্যবসার তার শেষ কাজ। লংনেকার গভর্নরকে বলে ফুলটন শহরে মিলিশিয়া পাঠাতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ব্ল্যাকজ্যাক এবং তার দলবল বেআইনি কাজে জড়িত তার কোনো প্রমাণ নেই। তাছাড়া স্ত্রী এবং কন্যা অদৃশ্য হবার পর কাঁচা হাতে যে সতর্ক বার্তা লংনেকার পেয়েছে তাতে লেখা আছে, ফুলটনের ধারে কাছে মিলিশিয়া এলে দেরি না করে মেরে ফেলা হবে জিম্মি 2 মহিলাকে। একেবারে চুপ করে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই এখন লংনেকারের। তবুও গোপনে ইউএস মার্শাল অফিসে গিয়ে কাগজটা দেখিয়েছে সে। ফেডারেল সাহায্য চেয়েছে। কে লংনেকারের স্ত্রী এবং মেয়েকে কিডন্যাপ করেছে? কারা শেরিফ জন ওয়েনকে ফাঁসি দিয়েছে? কারা ইউএস মার্শালকে পিঠে গুলি করে হত্যা করেছে? কে বা কারা অপরাধী তার কোনো হদিস কেউ দিতে পারবে না। কোনো সাক্ষী যদি থেকেও থাকে, মুখ খোলেনি প্রাণের ভয়ে। কিন্তু ফুলটন শহরে কি চায় ব্ল্যাকজ্যাক স্মিথ?
ডেজার্ট লাইন ধ্বংস করে দেয়া কি তার ইচ্ছে? রেল লাইন বসাতে না দিলে ব্ল্যাক জ্যাকের মতো একজন গানম্যানের কি লাভ? প্রশ্নগুলো খোঁজাচ্ছে ব্যাননকে। কোনো জবাব খুঁজে পাচ্ছে না। জেমস ওয়েন আর মার্টিন হেডের কথা ভাবল ও। মনের মধ্যে কেন যেন বেজে উঠল সতর্ক ঘণ্টি। কারণ খুঁজতে গিয়ে যুক্তি দিল, আসলে একা কাজ করে অভ্যস্ত হয়ে পড়েছে সে। সেজন্যই ওর অস্বস্তির বোধ, খামোকা সন্দেহ। শুরু থেকে ও মার্টিন হেডের সঙ্গে কাজ করছে না। পেছোয় দেখা হয় মার্টিন হেডের সঙ্গে। লোকটা ওর উদ্দেশ্য আঁচ করে সঙ্গে ভিড়ে গেছে। পরিচয় পর্ব সার হতেই জেমস ওয়েনকে দেখিয়ে বলেছে, এই যে এ হচ্ছে জেমস ওয়েন, জন ওয়েনের ভাই। সহজেই নিজেদের উদ্দেশ্য ব্যাখ্যা করেছে মার্টিন। তারা দুজন ফুলটনে যাচ্ছে কারণ জেমস ওয়েনকে সে পছন্দ করে, চায় সে তার ভাই হত্যার বিচার পাক। ব্যাপারটা এতটাই সরল এবং জটিল। তদন্ত যা করা তুমি করবে ব্যানন, বলেছে তারা। আমরা নাক গলাবো না। কি বলো? বাড়তি 4টে অস্ত্র ব্ল্যাক জ্যাকের বিরুদ্ধে, কিন্তু সত্যি তোমার কাজে আসবে? দ্বিধা করছিল ব্যানন, কিন্তু জেমস ওয়েনের কথা দ্বিধা দূর হয়ে গেল। টেবিলের উল্টো দিকে বসেছিল ওয়েন। গ্লাভ পরা হাত নেড়ে শান্ত স্বরে বলেছিল, তুমি যাই বলো ব্যানন, আমি ফুলটনে যাচ্ছি। আমরা একসঙ্গে তদন্ত করতে পারি, অথবা আমি একাই কাজ করব। বাধা দেওয়ার কোনো উপায় না থাকায় আর আপত্তি না করে ওদের সঙ্গে নিয়েছে ব্যানন। এখন ব্যানন বসে আছে স্পিডের পিঠে। দ্রুত এগিয়ে যাচ্ছে ফুলটনের দিকে। পকেট হাতড়ে একটা কয়েন বের করল ও। ধূসর আলোয় ওটা গভীর মনোযোগে পরীক্ষা করে দেখল। কয়েনটা অতি পুরনো স্প্যানিশ রিয়েল। এগুলোকে পিসেস অফ 8ও বলা হয়। এমন একটা কয়েন মিলে 1 পেসো হয়। এই কয়েনটা একধারে রাদা করা হয়েছে। ফাইলটা ছিল 3 কোণা। এই কয়েন আর একটা চিঠি পৌঁছায় ডিস্ট্রিক্ট মার্শালের অফিসে। চিঠিটা কোনো মেয়ের লেখা। যাকে পাঠাবে তার হাতে কয়েনটা দিয়ে দিও। সেজন্য পেকোস বারের বারটেন্ডারকে কয়েনটা দেখায়। কয়েন সহ এলে তাকে আমি বলবো কোথায় লংনেকারের বউ আর মেয়ে আছে। সই ছাড়া চিঠিটা আসে রেঞ্জার হেডকোয়ার্টারের মারফত। চিঠিতে আরও বলা হয় অন্য কোনো স্টেটের ফেডারেল অফিসার ফুলটনে এলে ভালো হয়, কারণ টেক্সাসের কোনো ইউএসএস ডেপুটি মার্শাল বা টেক্সাস রেঞ্জার এলে পরিচয় ফাঁস হয়ে যাবে। পরিণতি মৃত্যু। গভীর মনোযোগে স্প্যানিশ কয়েনটা দেখল ব্যানন। কে জানে, হয়তো এই কয়েনের মাধ্যমেই ধ্বংস হয়ে যাবে ব্ল্যাক জ্যাক স্মিথের দুর্ধর্ষ খুনির দল। কয়েনটা কতখানি কাজে দেবে তা জানার একটা মাত্র উপায় আছে। স্পিডির পেটে আলতো করে স্পার্শ ছোঁয়ালো ব্যানন। গতি বাড়ালো স্পিডি। ছুটে চলছে ফুলটনের দিকে। রেল লাইন ধরে এগিয়ে চলেছে জেমস ওয়েন। ফুলটনে ঢোকার আগেই বাঁক নিয়ে অন্যদিকে চলল। ভাব দেখে মনে হলো কোথায় যাচ্ছে সে জানে। অন্ধকারে ঘোড়া ছুটাচ্ছে সে। দূরে বাড়ি ঘরের আবছা আকৃতি যেই দেখল, অমনি বড় একটা অর্ধবৃত্ত রচনা করে অব্যবহৃত ট্রেইল ধরল। শহর থেকে বেশ দূরে ঢালের কোণে একটা কেবিনের দিকে ছুটে চলেছে। কেবিনের উঠানে পৌঁছে বন্ধ দরজার 10 গজ দূরে থামল। ঘোড়া থেকে নামল। কেবিনের ভেতর কোনো আলো জ্বলছে না, কিন্তু সেজন্য জেমস ওয়েন মোটেই চিন্তিত নয়। ধৈর্য ধরে অপেক্ষা করছে সে। ঠোঁটের কোণে ঝুলছে চুরুট। বেশ কিছুক্ষণ পর কেবিনের দরজাটা খুলে গেল, কিন্তু কেবিনটা অন্ধকার বলে দরজায় কাছে কে দাঁড়িয়ে আছে তা বোঝা গেল না। লোকটার গলা কর্তৃত্বপূর্ণ। কি চাই? ব্যানন ফুলটনে এসেছে। দরজার কাছে দাঁড়ানো লোকটা নড়ল না, কিন্তু তার খুশির ছোঁয়া পেল জেমস ওয়েন ঘোড়ার পিঠে বসেই। অস্ত্রের মাছ ছিল ওয়েনের হাতের তালু। সংক্ষেপে জিজ্ঞেস করল, কখন? আমি জানাবো তোমাকে, বলল ভারী গলায়। পরবর্তী কথাগুলো অবশ্যই নরমভাবে বলল। আমি জানতাম ও আসবে। জেমস ওয়েন?
গম্ভীর গলায় ভুলটা শুধরে দিল ধূসর দাড়ি। ও তাই তো, ওয়েন। লোকটার গলায় খানিকটা বিস্ময় ফুটেই মিলিয়ে গেল। শত্রুকে পাশে নিয়ে ঘুরছে তা জানে না ব্যানন, কোনো সন্দেহ নেই তার মনে। হাসল কেবিনের ভেতরের লোকটা, হাসিতে আনন্দের সঙ্গে মিশে আছে অবজ্ঞা। এটা এমনই এক কাজ যে কাজ শেষ করে যান নিয়ে বেরোতে হচ্ছে না ব্যাননকে। কোনো মন্তব্য করল না কথিত জেমস ওয়েন। অনেককাল আগে থেকেই সে অভ্যেস গড়ে তুলেছে, কেউ তার নিজস্ব চিন্তায় হানা দিতে পারবে না। বর্তমান দেখে সে শীতল চোখে, ভবিষ্যৎ দেখে সব দিক বিচার করে। মার্টিন হেডকে রাজি করালে কি করে? হেড শ্রাক করল গানম্যান। সে আসলে সে আমার কাছে ধরা। লিউইসের গলার স্বরটা এমন তিক্ত যে বোঝা যায় এ ব্যাপারে আর কোনো কথা বলার ইচ্ছে তার নেই। দরজার কাছে দাঁড়ানোর লোকটা ক্ষণিকের জন্য দ্বিধায় ভুগল, তারপর বলল, আমি তোমার কাছে খবর পৌঁছে দেব, খোঁজ রেখো ব্যানন কার সঙ্গে যোগাযোগ করে। কথা শেষ বোঝাতে দরজা বন্ধ করে দিল লোকটা। এক মুহূর্ত নিশ্চুপভাবে স্যারেলে বসে থাকল লিডুইস, তারপর নিষ্ঠুরভাবে ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে ছুটল ফুলটনের দিকে। দক্ষিণ দিক থেকে ফুলটনে ঢুকল মার্টিন হেড। স্যারেলে ঢিলে ঢালা ভঙ্গিতে বসে আছে বুড়োদের মতো। কে কি ভাবল তাতে তার কিচ্ছু যায় আসে না। একবার আইন মেনে চলতে ব্যর্থ হয়েছিল সে, এখন আবার ভয় হচ্ছে এবারও বোধ হয় আইনের গণ্ডির বাইরে চলে যেতে হবে। নৈতিকতার বিরুদ্ধে স্নেহ, খুনবোধটা বেশি জোরালো। মানুষে বিচারটা আলাদা হয়ে যায়। জেমস ওয়েন কে সেটা মার্টিন হেড ভালো করেই জানে। ওকে কি বিশ্বাস করা যায়? হৃদয়ের গভীরে বড় একটা ক্ষত আছে মার্টিনের। বাইবেল থেকে মৃদু গলায় আওড়ালো সে, রক্ত পানির চেয়ে গাঢ়। কর্তব্যের চেয়েও কি রক্তের টান বেশি? আত্মমর্যাদার চেয়েও? নিজেকে গাল দিল মার্টিন হেড। অনুশোচনা হচ্ছে ব্যাননকে মিথ্যে বলেছে তাই। হীরা আকৃতির রেল ইঞ্জিনটা ছোট্ট ডিপোর পাশে দাঁড়িয়ে প্রাক ঐতিহাসিক ড্রাগনের মতো হিসহিস করে নিঃশ্বাস ফেলছে। একটু পরেই হিসিসানি বেড়ে গেল, একটু পিছিয়ে গেল ইঞ্জিনটা, তারপর জোড়া লাগলো 3টে বক্স কারের সঙ্গে। কাপলিংয়ের তীক্ষ্ণ ধাতব শব্দের কারণে মেয়েটার আত্মচিৎকার চাপা পড়ে গেল। ডিপোর সামনে দিয়ে রেল লাইন পার হচ্ছে ব্যানন, এমন সময় আবছা ভাবে চিৎকারটা শুনতে পেল। দেরি না করে স্পিডিকে ঘুরিয়ে এগোলো ও শব্দ লক্ষ্য করে। স্টেশনটা লম্বাটে, রেল লাইনের পাশেই। শহর থেকে আলাদা, যেন এটাই ছোটখাটো একটা বসতি। রেল লাইন আঁকড়ে গড়ে উঠেছে। স্টেশনের পেছনে অন্ধকারে দাঁড়িয়ে লোডিং করাল আর টুল শেড। ইঞ্জিনটা ফুসফুস করতে করতে ধীরে ধীরে পিছাচ্ছে ব্যাননের দিকে। ওটা শব্দে কিছুই আর শুনতে পাচ্ছে না ব্যানন। একবার ভাবল ভুল শুনেছে। চলে যেতে গিয়েও সিদ্ধান্ত পাল্টালো, একটু দেরি হয় হোক, তবুও জানা দরকার কোন মেয়ে আসলে কোনো বিপদে পড়েছে কিনা। রেল ইঞ্জিনটা পাশ কাটানোই একটু ভয় পেল স্পিডি। ওর ঘাড়ে চাপড় দিয়ে আশ্বস্ত করল ব্যানন। ইঞ্জিনের বাষ্পে 10 সেকেন্ড ওরা হারিয়ে গেল। ধীরে ধীরে গতি বাড়ছে ইঞ্জিনের, একটু পরেই বেশ দূরে চলে গেল। ডিপোর ছায়ার নিচে হলুদ চাকাওয়ালা একটা বাগি দাঁড়িয়ে। ওটার সামনে ধৈর্য ধরে অপেক্ষা করছে একটা স্যাডল চাপানো ঘোড়া। ডিপোর কাছে পৌঁছে চট করে স্পিডি স্যাডল থেকে পিছলে নামল ব্যানন। দুহাতে জুড়ে শরীরটা উঠিয়ে ফেলল প্ল্যাটফর্মের উপর। ওর চলাফেরার চিতার ক্ষিপ্রতা। ওয়েটিং রুমের দিকে পা বাড়ালো। ও একই সময়ে এগিয়ে গেল ইঞ্জিনটা। ধূসর বাষ্প ছাড়ল, প্ল্যাটফর্ম ঢেকে গেল বাষ্পে। ওয়েটিং রুমটা ছোট, কেউ নেই, অন্তত প্রথম দর্শনে তাই মনে হয়। কিন্তু ব্যাননে চোখ এড়ালো না। অফিসার এরিয়ার ভেতর উপর হয়ে পড়ে আছে একজন লোক, রেলিংয়ের ও পাশে 4 জন মানুষ। সাদা চুলওয়ালা এক লোক বসে ছোট্ট একটা ডেস্কের পেছনে, চেহারায় অসহায় রাগ। ঠোঁট চেপে বসেছে ঠোঁটে।
তার কাছেই রেলিংয়ে পাছা ঠেকিয়ে দাঁড়িয়ে বেটোমোটা এক লোক, তার এক হাত 6 গানের বাটে। বাটকু ব্যাননের অনুপ্রবেশ টের পেল না। চেয়ে আছে সে ঘরের উল্টো পাশে দেয়ালের কাছে দাঁড়ানো লোকটার দিকে। একটা মেয়ের সঙ্গে জোরাজুরি করছে লোকটা। মেয়েটা চলে গেছে ঘরের কোণে। হালকা পাতলা দেহ তার, পরনে একটা স্কার্ট আর শার্ট ওয়েস্ট। এখানে কাজ করে নিশ্চয়ই। যে লোকটা মেয়েটার দিকে এগোচ্ছে তার পরনে একটা টাইট শহরে পোশাক। লোকটা বাটকুর দিকে পেছন ফিরে ব্যস্ত, আশা করছে কোনো ঝামেলা হলে বাটকু সেটা সামলে দেবে। মেয়েটা মরিয়া হয়ে উঠেছে, ডান হাত উঁচু করে রেখেছে, মুঠোর ভেতর একটা পেপার ওয়েট। চিল কণ্ঠে বলল, আর এক পা সামনে বাড়লে মাথা ফাটিয়ে দেব রূপ। ঝট করে এক পা এগোলো রূপ, ডান হাতে জড়িয়ে ধরল মেয়েটার কোটি, কাছে টানল, আরও কাছে, গায়ের জোরে পিষছে নিজের শরীরের সঙ্গে। হাত চিৎকার করে উঠল মেয়েটা, হাত থেকে পড়ে গেছে পেপার ওয়েট। এক হাতে লোকটার বুকে কিল মারছে সে। রূপ চাইছে মেয়েটার ঠোঁটে চুমো খেতে, মুখ সরিয়ে নিতে চেষ্টা করছে মেয়েটা। গভীর মনোযোগে ব্যাপারটা দেখলেও বেখেয়ালে নয় বাটকু। চোখের কোণে ব্যাননকে অফিসে ঢুকতে দেখল সে। রূপ, মানুষ আসছে বলে ব্যাননের দিকে ঘুরতে শুরু করল সে। হাতে উঠে আসছে কোল্ট 6 গান। লাফ দিয়ে সামনে বেড়ে লোকটার চোখ ও চোয়ালের হাতের উল্টোপিঠে চড় মারল ব্যানন। কাঁধের পুরো শক্তি ব্যয় করেছে। রেলিংয়ের গায়ে বাড়ি খেল বাটকু, তারপর উল্টে পড়ে ওপাশে। মাথাটা ঠক করে ঢুকে গেল মেঝেতে। 6 গানটা হাত থেকে ছিটকে চলে গেল একটা বেঞ্চের নিচে। চারপাশে কি হচ্ছে দেখার অবস্থা নেই মেয়েটের। ক্ষণিকের জন্য জ্ঞান হারিয়েছে লোকটা। রূপ নামের লোকটা ঘুরে দাঁড়িয়েছে, হাত ভর দিল কোমরের ভেতর। হাতটা অমনই থাকল, জমে বরফ হয়ে গেছে রূপ। তাকিয়ে আছে ব্যাননের উদ্যত 6 গানের দিকে। রূপের কাছ থেকে হোঁচট খেয়ে সরে গেল মেয়েটা, ফুঁপাচ্ছে এখনো। শুরু হয়ে গেল ব্যাননের চোখ। কোল্ট নেড়ে ইশারা করল ও। ঠিক আছে রোমিও, তোমার জুলিয়েট তোমাকে ভালোবাসতে রাজি নয়, কেটে পড়ো, কেটে পড়ো। ক্রোধ আর সতর্কতা বোধের মধ্যে লড়াই চলছে। রূপের চেহারাতে তা স্পষ্ট। শহরে পোশাকে তাকে বেকুবের মতো লাগছে। গায়ের রং দেখে বোঝা যায় রোদের নিচে কাজ করে অভ্যস্ত। বয়স 25-এর বেশি হবে না, তবে আরও বয়স্ক দেখায় তাকে। মাথায় টুপি নেই, হলুদ চুলগুলোর মাঝখানে সিঁথি করা, তেলতেলে চুল, নাকটা টিয়ে পাখির ঠোঁটের মতো বাঁকানো। তার নিচে হলদে গুফ, যত্নের সঙ্গে মোম পালিশ করা সাজগোজো মেয়েটার পটাতে এসেছিল সে, কিন্তু স্বভাব দোষে জোরাজুরি করতে গিয়ে সুযোগটা হারিয়েছে বোধ হয়। দুপা ফাঁক করে দাঁড়ালো রূপ, হাত দুটো মুঠো পাকিয়ে গেল। ব্যক্তিগত ব্যাপার মিস্টার, বলল ঠোঁট বাঁকিয়ে। সরে পড়ো, জানে বাঁচতে চাইলে। রূপের উপর থেকে চোখ সরালো না ব্যাননের, কিন্তু কথা বলল ও মেয়েটার উদ্দেশ্যে। কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর ইচ্ছে আমার নেই ম্যাম। এই ফিটফাট পোশাক পরা লোকটা কি তোমাকে বিরক্ত করছে? মেয়েটা সাদা চুল বয়স্ক লোকটার পাশে ডেস্কের ধারে গিয়ে দাঁড়িয়েছে, চেহারায় ভয় আর অস্বস্তি মিলিয়ে ছাপ। আস্তে করে মাথা দোলালো ব্যাননের কথায়, তারপর গলা খুঁজে পেল। হ্যাঁ। ব্যাননের চোখে স্পষ্ট নিষেধ ফুটে উঠল। তাকিয়ে আছে রূপের দিকে। ঠিক আছে মিস্টার, মহিলার বক্তব্য শুনেছ তুমি? তোমার মোটা বন্ধুটাকে তুলে নিয়ে দূর হও শীঘ্রই। ব্যাননকে উপেক্ষা করে মেয়েটার দিকে তাকালো রূপ। এত রেগেছে যে গলা প্রায় বুঝে গেছে। সেজ, আজকে আমি ভদ্রভাবে এসেছিলাম, কথাটা মনে রেখো। বাগে ভাড়া করেছিলাম, এমনকি উপহারও এনেছিলাম। ডেস্কের কাছ থেকে সরে ছোট্ট লেজার বেঞ্চের কাছে চলে গেল সেজ। ওটার উপর গোলাপি ফিতে দিয়ে বাঁধা চৌকা একটা ছোট্ট বাক্স রাখা আছে। বাক্সটা তুলে নিল সেজ, ছুঁড়ে দিল রূপের দিকে। তোমার উপহার নিয়ে যাও রূপ। আমি কস্মিনকালেও তোমার কাছে কিচ্ছু চাইব না, সেটা তুমি ভালো করে জানো। আমি এমন কোনো ধারণা তোমাকে দিইনি যে তোমাকে বা তোমার উপহারকে কোনো গুরুত্ব দেব কখনো। শান্ত গলায় বলল ব্যানন। যাচ্ছ তুমি রূপ?
নাকি ঘাট ধরে তোমাকে বাইরে ছুঁড়ে ফেলতে হবে? বেননের দিকে ঘুরে দাঁড়ালো রূপ। জ্ঞান ফিরে আসছে, তাই বেননের পায়ের কাছে মোচড় খাচ্ছে বাটকু। ঘাট ধরে লোকটাকে দাঁড় করিয়ে ফেলল বেনন। ঠেলা দিল দরজার দিকে। একবারও নজর সরল না রূপের উপর থেকে। ধাক্কা খেয়ে হুচট খেতে খেতে রেলিংয়ের দরজা পার হয়ে গেল বেটে। ঘুরে তাকিয়ে বেননকে দেখল রক্তলাল চোখে। হাত নামিয়ে বুঝল হোলস্টার খালি। পরে শর্টি, গম্ভীর গলায় কথাটা বলে পা বাড়াল রূপ। বেননকে দেখে আবার বলল, ওর সঙ্গে আমাদের পরে বোঝাপড়া হবে। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়াল রূপ। বেনন বুঝতে পারছে শহরের পোশাকে অর্ধসভ্য লোকটা মোটেও মানাচ্ছে না, কিন্তু সে নিজেই নিশ্চয়ই বোঝে না। ভূতা চেহারাটা এখনও রাগে লালচে হয়ে আছে। কোনো মতে রাগে ফেটে পড়া থেকে নিজেকে সামলে রেখেছে। চোখ সরো করে বেননের দিকে তাকালো। এই শহরে তোমার মতো লোকদের জন্য একটা জায়গা আছে মিস্টার, ধীর গলায় বলল রূপ। যারা অন্যের ব্যাপারে নাক গলায় তাদের জন্য একটা জায়গা। জায়গাটা 6 ফুট লম্বা আর 3 ফুট গভীর। খবর হয়ে যাবে তোমার। দরজার দিকে পা বাড়াল বেনন। 6 গানের হ্যামার উঠালো বুড়ো আঙ্গুলে। গমগমে স্বরে বলল, থাকো এখানে কিছুক্ষণ, খবরে তোমারই জায়গা হয়ে যাবে। রূপ লোকটা বাকবোর্ডে উঠে গজগজ করতে করতে চলে যাওয়া পর্যন্ত স্টেশনের ছায়া অপেক্ষা করল বেনন। বাটকু আড়ষ্ট ভঙ্গিতে তার ঘোড়ায় উঠল। ঘাট ডলল বার কয়েক, তারপর চোখ শুরু করে তাকালো বেননের দিকে। চেহারাটা চিনে রাখতে চাইছে। দুজন কিছুক্ষণ নিষ্ফলক তাকিয়ে থাকলো পরস্পরের দিকে। তারপর শহরের দিকে রওনা হয়ে গেল বাটকু। স্টেশন পার হওয়ার আগে থুতু ফেলল বেননকে তাচ্ছিল্য করার ভঙ্গিতে। বেনন স্টেশনের ভেতরে ঢুকে দেখল মেঝেতে পড়ে থাকা লোকটার পাশে হাঁটু মেরে বসে আছে মেয়েটা। লোকটার মাথা ফেটে গেছে। সে জায়গায় হাত বোলাচ্ছে সেজ। রক্ত পড়ছে এখনো, চুলগুলো লেপটে যাচ্ছে। ক্ষতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। বেননের দিকে তাকালো মেয়েটা। আমার বাবা, আহত লোকটাকে দেখিয়ে বলল। স্টেশনে ঢুকে 6 গান দিয়ে বাবাকে মেরেছে শর্টি। দেখি, আমাকে দেখতে দাও। মেয়েটার পাশে বসে পড়ল বেনন। গুঙ্গে উঠল বয়স্ক লোকটা। জ্ঞান ফিরছে, চোখ খুলল। দৃষ্টি দেখে মনে হলো কিছু দেখছে না। ডেস্কে বসা সাদা চুল লোকটা দাঁড়িয়ে এক পাশে, তার দিকে তাকালো বেনন। শহরে ডাক্তার আছে? লোকটা নট করায় বলল, নিয়ে এসো জলদি। তাড়াহুড়া করে বেরিয়ে গেল বিলিং ক্লার্ক। মেয়েটা ভয় পেয়েছে। বাবা কি মারাত্মক আহত? ভ্রু কুঁচকালো বেনন। তা নয়, তবে 1 দিন 2 দিন ভুগবে মাথা ব্যথায়। আমি তো ডাক্তার নই, তার ডাক্তার ডাকতে পাঠালাম। দেখুক পরীক্ষা করে মাথার অবস্থা কি। মিস সেজ গ্রোভার, বলল মেয়েটা। বাবা টম গ্রোভার, স্টেশন এজেন্ট। টম গ্রোভার উঠে বসার চেষ্টা করছে। এক হাত দিয়ে তাকে সাহায্য করল বেনন। আলোতে চোখে কষ্ট হচ্ছে লোকটার। 2 হাতে চোখ কচলাল। ওরা কোথায় সেজ? রূপ কোথায়? বিড়বিড় করে জানতে চাইল প্রৌঢ়। বেননের দিকে তাকালো। এ কে? রূপ চলে গেছে, জবাব দিল সেজ। এ? বেননের দিকে কৌতূহলী চোখে তাকালো মেয়েটা। রক, বলল বেনন। বাকি নামের কোনো দরকার নেই, তাই না? হাসল সেজ। ওর চোখ দুটো প্রশংসার দৃষ্টিতে বেননকে দেখছে। গলার স্বরেও পছন্দটা চাপা থাকল না। রুবার শার্টিকে ঠেকেছে ও বাবা, বাবাকে বলল সেজ। যে সিংকে পাঠিয়েছে ডাক্তার আনতে। আস্তে করে মাথা দোলাল লোকটা। মৃদু স্বরে বলল, ধন্যবাদ রক। আড়ষ্ট ঠোঁটে বলল, মাথাটায় মনে হচ্ছে হাতুড়ি পেটা করছে কেউ। টম গ্রোভার উঠে দাঁড়ানোর একটা বেঞ্চিতে বসল বেনন। লণ্ঠনের আলোয় বড় লোকটাকে ক্লান্ত, শ্রান্ত এবং ভীত লাগছে দেখতে। মুখটা কুঁচকে আছে ব্যথায়। ফুলটনে তুমি নতুন, তাই না?
শ্রাগ করল ব্যানন। বিপদে এড়িয়েছ, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করেছিলাম, পারিনি। বড় করে শ্বাস নিল গ্রোভার। সেজের চিৎকার শুনে দৌড়ে এসেছিলাম, কিন্তু কিছু করার আগেই শহরটি মাথার উপর 6 গান নামিয়ে আনল। নিচু স্বরে কথা বলছে গ্রোভার, তিক্ততার সঙ্গে। জানি না কি কাজে ফুলটন এসেছ তুমি রক, কিন্তু একটা কথা বলবো, কথাটা শুনো, জান নিয়ে পালাও এখান থেকে। ভ্রু কোঁচকালো ব্যানন। কেন? রুবার শর্টির ভয়ে? আস্তে করে মাথা দুলালো স্টেশন এজেন্ট। রুব স্মিথ ব্ল্যাকজ্যাক স্মিথের সৎ ভাই। ব্ল্যাকজ্যাক স্মিথ ফুলটন শহরটা চালায়, জানো নিশ্চয়ই। এতক্ষণে ব্যাননের মনে পড়ল কেন সে এই শহরে এসেছে। টম গ্রোভারের ঝামেলা প্রোরের নিজেকেই সামলাতে হবে, বুঝতে পারছে ও এখন। ওর নিজের অনেক কাজ পড়ে আছে। প্রথমে একজন মহিলা এবং তার মেয়েকে খুঁজে বের করতে হবে ওর। তাদের সরিয়ে নিয়ে যেতে হবে ব্ল্যাকজ্যাক স্মিথের হাতের আওতার বাইরে। জানতে হবে কেন স্মিথ রেলওয়ের অগ্রগতি রুখতে চাইছে। রেললাইন হওয়া বা না হওয়ায় ব্ল্যাকজ্যাক স্মিথের কি? কাটা কয়েনের সঙ্গে যে চিঠিটা ওর হাতে এসেছে সেটার ব্যাপারে খোঁজ নিতে হবে। জানতে হবে সত্যি কোনো সহায়তা পাওয়া যাবে নাকি ওটা আসলে একটা ফাঁদ। ডাক্তার নিয়ে ফিরল জেস্কিংস। ডাক্তার দীর্ঘদেহী, কিন্তু স্বাস্থ্যটা ভালো নয়। সুদর্শন, বয়স বড় ৩৪। কৌতূহলী চোখে ব্যাননকে একবার দেখে নিয়ে টম গ্রোভারের দিকে মনোযোগ দিল সে। পরীক্ষা শেষে বলল, রক্ত আপনার মাথায় গ্রোভার, ২-৩ দিন একটু মাথা ব্যথা থাকবে, আর কিছু না। ডাক্তার বাচ্চাদের মতো সরল হাসে। সেজের দিকে তাকালো। এই মুহূর্তে তার চোয়া দৃঢ়বন্ধ হয়ে আছে। মাথার কাটা ক্ষতে কাঁচি চালাচ্ছে, রক্তে ভেজা চুলগুলো কেটে ফেলেছে। বলল, এবার হয়তো আপনার শিক্ষা হবে গ্রোভার। ফুলটনে থাকা উচিত না আপনার। ডেজার্ট লাইন শেষ, হো লাইন আর আসবে না। সেজকে সঙ্গে নিয়ে পূবে চলে যান। যতক্ষণ আমি স্টেশন এজেন্ট ততক্ষণ এক পাও নড়ব না এখান থেকে। গোয়ার্তুমির সঙ্গে বলল টম গ্রোভার। লংনেকার যতক্ষণ নিজে না বলছে যে ডেজার্ট লাইনের আশা নেই, ততক্ষণ আমি আছি। ফেলাগানের অধীনে ১৫০০ মজুর এখনও ট্রাক টাউনে কাজ করছে। ওরা সবাই আশা করছে ক্রিস লংনেকার ঠিকই কাজ বের করে নিয়ে যাবে, মজুরি পাবে ওরা। ওদের ডুবাতে পারবো না আমি। ওরা যতক্ষণ আছে আমিও আছি। আর কতদিন? বলল ডাক্তার। ৬ মাস শুধু খোরাকিতে কাজ করছে ওরা। গত ৩ মাস সেটুকু পায়নি, ডাকাতি হয়ে গেছে। বিনা বেতনে আর কতদিন কাজ এগিয়ে নিয়ে যাবে ফ্যানাগান? চুপ করে থাকল টম গ্রোভার। দরজার দিকে পা বাড়ালো ব্যানন। ভাবছে পেকোস বারে যাওয়ার কথা। ওখানে ওর জন্য অপেক্ষা করে আছে মার্টিন হেড আর জেমস ওয়েন। মেয়েটা ওর দিকে ফিরে বলল, রক, দুঃখিত, কিন্তু তোমাকে ধন্যবাদ দেওয়ার সময় পাইনি আমি। হাসল ব্যানন। অন্য সময় কখনো ধন্যবাদ দিও। আগামীকাল হতেও পারে যে কাজে এসেছি সেই কাজ যদি শেষ করতে না পারি, তাহলে হয়তো তোমার বাবার কাছে চাকরি চাইতে আসব। ডাক্তারকে ভ্রু কুচকাতে দেখল ব্যানন। সম্ভবত মেয়েটার কারণে ওকে দেখতে পাচ্ছে না যুবক ডাক্তার। মজা পেল ব্যানন। আস্তে করে মাথা দোলালো টম গ্রোভার, চেহারায় ক্লান্তির ছাপ। তোমার মতো লোক আসলেই আমার কাজে আসবে রক, কিন্তু আমার ধারণা এমনিতেই তুমি যথেষ্ট বিপদে জড়িয়ে গেছ। বিপদের সঙ্গে বাস করতে করতে অভ্যেস হয়ে গেছে, বিড়বিড় করে বলল ব্যানন। হাত নেড়ে বিদায় জানিয়ে বেরিয়ে এলো স্টেশন থেকে। সময় হয়ে গেছে। মালপত্র তুলে নিয়ে পূবে রওনা হয়ে গেল রেল ইঞ্জিন। রেলের বাঁশি বাজল। কেমন একটা হুতাশ ভরা আওয়াজ। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ওয়েস্টার্ন সিরিজের গল্প শেষ জংশনের প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।